ভালোবাসার ভাইজ্যাক। সবুজ পাহাড়ের রহস্যময় সৌন্দর্য এবং সমুদ্রের সীমাহীন প্রেমকে একত্রে নিয়ে প্রকৃতি দেবী যেন নিজে হাতে সাজিয়েছেন বিশাখাপত্তনমকে। কলকাতা থেকে আকাশপথে মাত্র 1.5 ঘন্টার দূরত্বে এই বন্দর শহরের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হলেন মৌমিতা সরকার। পাহাড়ের সৌন্দর্যের মধ্যে যেমন লুকিয়ে থাকে রহস্য, তেমনি সমুদ্র যেন তার বুকের মধ্যে লুকিয়ে রাখে সীমাহীন প্রেম। মানুষের জীবনে বেঁচে থাকার রসদ হিসেবে প্রেম এবং রহস্য দুটোরই প্রয়োজন। বেড়াতে যাওয়ার ডেস্টিনেশন হিসেবে তাই আমার এমন জায়গা পছন্দ যেখানে একই সঙ্গে খুঁজে পাবো সমুদ্রের অপরিসীম প্রেম ও পাহাড়ের রহস্যময় সৌন্দর্যকে। এইরকম মেলবন্ধনের জন্য বেছে নেওয়া অন্ধ্রপ্রদেশের বন্দর শহর বিশাখাপত্তনমকে। পরবর্তীকালে বিশাখাপত্তনম অবশ্য ওয়ালটেয়ার ও ভাইজ্যাক নামেও পরিচিত হয়। বর্তমানে ওয়ালটেয়ারের প্রচলন না থাকলেও পর্যটকদের কাছে ভাইজ্যাক নামটাই বেশি পরিচিত। পূর্বঘাট পর্বতমালার কোলে এবং বঙ্গোপসাগরের তীরে বিশাখাপত্তনম জায়গাটিকে প্রকৃতি দেবী যেন নিজে হাতে তৈরি করেছেন। সময়টা ছিল মার্চ মাসের প্রথম দিক। যাওয়ার আগে ভেবেছিলাম বেশ গরম থাকবে, কিন্তু ভাইজ্যাগে পৌঁছানোর পর ধারণাটা যে ভুল তা বুঝতে পেরে বেশ আনন্দই হলো। কলকাতা থেকে বিশাখাপত্তনম যাওয়ার ট্রেন থাকলেও তাড়াতাড়ি পৌঁছানোর তাগিদে ফ্লাইটেই গিয়েছিলাম। কলকাতা থেকে বিশাখাপত্তনমে যেতে প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো সময় লাগে। ফ্লাইট ল্যান্ড করার আগে উড়োজাহাজের জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম কিভাবে সে তার ডানা দুটো দিয়ে সাদা মেঘের চাদর সরিয়ে সবুজের দেশের দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে পেলাম বঙ্গোপসাগরকে। আকাশ থেকে সমুদ্র দেখা এক অপূর্ব অভিজ্ঞতা। আর বঙ্গোপসাগরের তীরেই পূর্বঘাট পর্বতমালা যেন সারি দিয়ে দাঁড়িয়ে আছে। পাহাড় ও সমুদ্রের মিলনস্থলকে আকাশ থেকে উপভোগ করাটা ছিল একটা বড় পাওয়া। বিমানবন্দরের বাইরে থেকে ট্রাভেল এজেন্ট মারফত বুক করা গাড়িতে উঠে পড়লাম। চাইলে বিমানবন্দরে পৌঁছেও আপনি গাড়ি বুক করতে পারেন। গাড়ি ছুটতে শুরু করলো শহরের মধ্য দিয়ে। ছিমছাম সাজানো শহর, রাস্তাঘাট, রাস্তার দুপাশে সারি সারি গাছ। দেখলে মনে হবে আপনাকে যেন ওরা আমন্ত্রণ জানাচ্ছে। আমরা ছিলাম অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের একটি হোটেলে। হোটেলের সামনেই রাস্তা আর তারপরেই সমুদ্র। এই সৈকতে স্নান করা না গেলেও বেশ সুন্দর করে সাজানো। দুপুরে হোটেলে খাওয়া সেরে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাটা ঘুরে দেখতে। বেশ গোছানো চারপাশটা। খাদ্যরসিক মানুষদের জন্য এখানে কিন্তু রসনা বিলাসের অভাব নেই। পরের দিন রওনা দিলাম আরাকুর পথে। ভাইজ্যাক থেকে আরাকু যেতে ট্রেন জার্নিটাই বেছে নিয়েছিলাম। বিশাখাপত্তনম স্টেশন থেকে কিরণডুল প্যাসেঞ্জার ধরে 132 কিলোমিটার যেতে হয় আরাকু পৌঁছতে। ট্রেনে ওঠার আগেই আমরা জানতে পেরেছিলাম ভাইজ্যাক থেকে আরাকু যেতে ট্রেনটি নাকি 51টি টানেলের মধ্যে দিয়ে যাবে। পাহাড়ি রাস্তায় ট্রেন ছুটে চলেছে দুরন্ত গতিতে। ট্রেন লাইনের দুপাশে অপরূপ প্রাকৃতিক দৃশ্য, আর মাঝে মাঝেই সবুজ পেরিয়ে ট্রেনটি ঢুকে পড়ছে টানেলের মধ্যে। দারুণ রোমাঞ্চকর ব্যাপার। দুপাশে পাহাড়, উপত্যকা আর তার মধ্যে ঝর্ণা। ট্রেনে আরাকু পৌঁছতে প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল। স্টেশনে নেমে গাড়ি ধরে সোজা হোটেল পৌঁছলাম। হোটেলের রুমে বড় কাঁচের জানালাটা খুলে দিতেই মনে হলো যেন এক অন্য দুনিয়ায় পৌঁছে গেছি। হোটেলের বারান্দায় এসে দাঁড়াতেই দেখতে পেলাম বিস্তীর্ণ উপত্যকা। পাহাড়ের মাঝে উপত্যকা আর তার মাঝে সবুজের মেলা। দূরে কিছু পাহাড়ি রাস্তাও দেখা যাচ্ছিল, ঠিক যেন ছোটবেলার আঁকার খাতায় আঁকা ছবির মতো। দুপুরের খাওয়া সেরে বেরিয়ে পড়লাম জায়গাটা ঘুরে দেখতে। জানতে পারলাম পাশেই আছে একটা ট্রাইবাল মিউজিয়াম।
মিউজিয়ামে আদিবাসী গোষ্ঠীদের বানানো নানা রকমের অস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মডেল রূপে রাখা ছিল। আদিবাসীদের হাতে বানানো ঘর সাজানোর হরেক রকম জিনিসও পাওয়া যাচ্ছিল, চাইলে কিনতেও পারবেন। সেদিনের মতো আমরা হোটেলে ফিরে এলাম। দিনের বেলায় উপত্যকায় সবুজের সৌন্দর্য থাকলেও রাতে কিন্তু তার মধ্যে লুকিয়ে থাকে এক রহস্যময় রূপ। পরের দিন দেখতে গেলাম আরাকুড সাইট সিন। পাশেই ছিল পদ্মপুরম বোটানিক্যাল গার্ডেন। গার্ডেনটি খুব সুন্দর করে সাজানো, বিভিন্ন প্রজাতির গাছ সেখানে দেখতে পেলাম। শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকদের জন্য ফল, শাকসবজি সেখানে মজুদ রাখা হতো। এখান থেকে বেরিয়ে আমরা গেলাম কাতিকি জলপ্রপাতের দিকে। পাথুরে পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে জলপ্রপাত। প্রচণ্ড গতিতে নেমে এসে নিচে শান্ত জলাশয়ের মতো তৈরি করেছে। সেই জলপ্রপাতের দিকে তাকিয়েই অনেকটা সময় চলে গেল। লোকমুখে জানলাম দক্ষিণ ভারতের অনেক সিনেমার শুটিং হয়েছে এই জলপ্রপাতের ধারে। সেদিনের মতো হোটেলে ফিরে ব্যাগ গোছাতে শুরু করলাম। নেক্সট ডেস্টিনেশন ঋষিকোন্ডা। আরাকু থেকে ঋষিকোন্ডা ফেরার জন্য গাড়ির রাস্তাটাই বেছে নিয়েছিলাম। আরাকু থেকে ঋষিকোন্ডার পথে সবচেয়ে বড় আকর্ষণ হলো বোরা কেভ। 1807 সালে এক ব্রিটিশ জিওলজিস্ট এই গুহাটি আবিষ্কার করেন। গোস্তানি নদী এখান দিয়ে প্রবাহিত হতো। চুনা পাথরযুক্ত এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার ফলে নদীর জলের হিউমিক অ্যাসিডের সঙ্গে চুনা পাথরের বিক্রিয়ায় পাথর ক্ষয়ে গিয়ে এই গুহার সৃষ্টি হয়। গুহার ভিতর দেখতে পাবেন অসংখ্য স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট। গুহাটি প্রায় 80 মিটার গভীর, তবে গুহার ভিতরে যাওয়ার জন্য বাঁধানো সিঁড়িও আছে। গুহার মাঝামাঝি জায়গায় অনেকটা উঁচুতে একটা ছোট শিব মন্দিরও আছে। লোহার সিঁড়ি দিয়ে মন্দিরে পৌঁছানোটা ছিল একটা চ্যালেঞ্জ। বোরা কেভ থেকে বেরিয়ে আবার গাড়ি ছুটতে শুরু করলো। পাহাড়ি রাস্তার দুপাশে কফির বাগান। এই রাস্তার বেশ কিছু জায়গায় রাস্তার উপরেই কফির স্টল দেখলাম। গাড়ি থেকে নেমে কফি বাগানে একটু ঘুরে নিয়ে 1 কাপ করে কফিও খেয়ে নিলাম। সে কফির স্বাদই আলাদা। একটু বিশ্রাম নিয়ে আবার গাড়ি স্টার্ট দিল। ঋষিকোন্ডায় পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেল। ঋষিকোন্ডার হোটেলের রুমে পৌঁছে জানলা দিয়ে দেখতে পেলাম পূর্বঘাট পর্বতমালার কোলে বিস্তীর্ণ সমুদ্র। সেই সমুদ্র সৈকত যেন হাতছানি দিয়ে ডাকছিল। বেশিক্ষণ ধৈর্য ধরতে না পেরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রওনা দিলাম সি বিচের দিকে। ঋষিকোন্ডার সমুদ্রের তটভূমি পাথুরে। সমুদ্র সৈকত থেকে অনেকটা দূর পর্যন্ত পাথর বিছানো। সেই পথে হেঁটে গেলে মনে হবে সমুদ্রের অনেক কাছে পৌঁছে গিয়েছি। সমুদ্রের ঢেউ এসে ধাক্কা খাচ্ছে পাথরের বুকে। অনেকে আবার ঋষিকোন্ডা বিচে স্নানও করেন। এই সি বিচে খাবার ও ঘর সাজানোর জিনিসের দোকান আছে। সেই বিকেলটা সমুদ্রের দিকে তাকিয়েই কেটে গেল। পরের দিন ঠিক করেছিলাম ঋষিকোন্ডা ঘুরে দেখব। প্রথমেই দেখলাম রামকৃষ্ণ বিচ। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বিচে সুন্দর বসার ব্যবস্থা করা আছে। পাশেই মেরিন অ্যাকোয়ারিয়াম। নানা রকমের সামুদ্রিক মাছ ও প্রাণীর সমারোহ সেই অ্যাকোয়ারিয়ামে। এরপর গেলাম ইয়ারাডা বিচ। নৌবাহিনীর এলাকার মধ্যে দিয়ে এই সমুদ্র সৈকতের পথ। এই বিচে পর্যটক বেশ কম, কিন্তু এখানে সমুদ্র বেশ পাথুরে, তাই স্নান করা বিপজ্জনক। নির্জন সমুদ্রকে প্রাণ ভরে উপভোগ করে রওনা দিলাম কৈলাসগিরি পার্কের উদ্দেশ্যে। কৈলাসগিরি পাহাড়ের উপর তৈরি এই পার্ক থেকে ঋষিকোন্ডার প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। অ্যাডভেঞ্চার প্রেমীরা চাইলে রোপওয়ে চড়ে কৈলাসগিরি পার্কে পৌঁছতে পারেন। ঝুলন্ত রোপওয়েতে চড়ে সমুদ্র আর পাহাড় দেখার অভিজ্ঞতাই অন্যরকম। এই পার্কের সবচেয়ে বড় আকর্ষণ ছিল সাদা মার্বেল পাথরের বিশালাকার শিব পার্বতীর মূর্তি। এখান থেকে গেলাম কৈলাসগিরির টাইটানিক পয়েন্ট। এখান থেকে প্রায় পুরো শহরটাই দেখা যায়।
কৈলাসগিরি ঘুরে ফিরে এলাম হোটেলে। পরের দিন সকালে আমাদের কলকাতা ফেরার ফ্লাইট। মন খারাপ লাগলেও ব্যাগ গুছিয়ে রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। বিমানবন্দরে বোর্ডিং করার আগে একবার পিছনে ফিরে তাকালাম। মায়া জড়ানো এই শহরের অনেক সুন্দর স্মৃতি সঙ্গে করে নিয়ে এলাম। আর মনে মনে একটা গান যেন নিজের অজান্তেই গুনগুন করে উঠলাম। আমি আসব, ফিরে আসব, আবার আসব ফিরে। এখানকার একটি বিশেষ অনুষ্ঠান হলো এপ্রিল মাসে ইতিকা পোঙ্গাল নামক শিকার উৎসব এখানে হয়। আদিবাসীদের আচার অনুষ্ঠান নাচ গানে ভরা উৎসবটি এক কথায় অসাধারণ। একটি রসনা বিলাসের কথা বলি। আরাকু ভ্যালি বেড়াতে গেলে ব্যাম্বু চিকেন চেখে দেখতেই হবে। বাঁশের ভিতর চিকেন ভরে বাঁশশুদ্ধ পোড়ানো হয়। স্বাদে গন্ধে অতুলনীয় এই ডিশ। এবার বলি কিভাবে যাবেন। হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেস, চেন্নাই মেল, ফলকনামা এক্সপ্রেসে বা শালিমার থেকে বিশাখাপত্তনম এক্সপ্রেসে যেতে পারেন। ফ্লাইটেও বিশাখাপত্তনম যেতে পারেন। কোথায় থাকবেন? অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম হোটেল। ডাবল বেডরুমের ভাড়া 2000 টাকা থেকে শুরু। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে থাকবে। তবে হোটেলের ভাড়া পরিবর্তন সাপেক্ষ, সরাসরি যোগাযোগ করাই বাঞ্ছনীয়। লাইফ অন দ্য রোড। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে আমার চ্যানেল ট্যুরিজম ডায়েরি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা।